সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ প্রদর্শনী বিতর্কের অনুষ্ঠান ঈদ রম্য বিতর্ক। যুক্তি, তত্ত্ব ও তথ্যের কাব্যিক মেলবন্ধনে সাজানো এই আসরে থাকছে মনোমুগ্ধকর পরিবেশনা, প্রাণবন্ত তর্ক আর রসালো উপস্থাপনা। আজকের বিতর্কের বিষয় একটি জাদুর চেরাগি পারে বদলে দিতে আমাদের জীবন। এই বিষয়ের উপরে আজকে ৮ জন বিতার্কিক বারোয়ারি নিয়মে রম্য বিতর্ক করবেন। প্রিয় দর্শক, আমি এবার পরিচয় করিয়ে দেব আজকের বিতার্কিকদের সাথে। আজকের বিতার্কিকরা হলেন মবিন মজুমদার, মোহাম্মদ সৈয়দুর রহমান, নাহিদ হাসান সানি, আনোয়ার হোসেন, মোহাম্মদ আসিফুর রহমান, নুসরাত জাহান শামামা, রোমান উদ্দিন এবং শেখ মোহাম্মদ আরমান। প্রিয় দর্শক, এবারে আজকের বিতর্কের নিয়মগুলো একটু জেনে নিই। প্রত্যেক বিতার্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য 5 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিটে একটি সতর্কতা সংকেত এবং 5 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। আজকের বিতর্কের সময় নিয়ন্ত্রক হিসেবে থাকছেন নাহিয়া তাসনিম নদী। প্রিয় দর্শক, সবশেষ আমরা পরিচিত হব আজকের বিতর্কের সম্মানিত সভাপতির সাথে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন। আজকের বিশেষ ঈদ রম্য বিতর্কের সভাপতি হিসেবে উপস্থিত হয়েছেন জনাব এস.এম. শামীম রেজা, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চিফ মডারেটর, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। আমি এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে ঈদ রম্য বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত সভাপতি। ঈদ উপলক্ষে বিশেষ রম্য বিতর্কে আপনাদের সকলকে স্বাগত জানাই, একই সাথে ঈদেরও শুভেচ্ছা জানাই। আমাদের বিতার্কিকরা সারা বছর অনেক কঠিন বিষয় নিয়ে তর্ক বিতর্ক করেন, সমাধান খোঁজার চেষ্টা করেন। ঈদ আনন্দের, ঈদ স্বপ্নের, এবং অন্যদের মতো বিতার্কিকরাও স্বপ্ন দেখেন। তারাও চিন্তা করেন যে এমন না হয়ে ওরকম হলে কেমন হতো, কোনোটা বাস্তব, কোনোটা হয়তো বাস্তব নয়, তবে স্বপ্নেরও মূল্য আছে। তো সব কিছুকে বিবেচনায় নিয়েই আমাদের বিতার্কিকরা আজকে যে বিষয় বিতর্ক করবেন, তাহলে একটি জাদুর চেরাগই বদলে দিতে পারে আমাদের জীবন। ঈদের সময় নিশ্চয়ই খুব আনন্দের হবে বিষয়টা। আমি প্রথমে অনুরোধ করব মবিন মজুমদারকে তার বক্তৃতা নিয়ে হাজির হবার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কি অবস্থা সবার? বিতর্কের মঞ্চে আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে। কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলার জনমানুষের নেতা, গরিবের খেতা, বড় লোকের কম্বল, ছুটন্ত শিশুর উড়ন্ত সোয়েটার সবার বাড়ি করে দিতে খালি এসে গেছে আপনাদের প্রিয় ভাই মবিন ভাই। তালি দেন না কেন? টাকা কি কম দিয়েছি নাকি? তালি হবে না কেন? আজকের এ মঞ্চে তালি হবে, আজকের এ মঞ্চে বিতর্ক হবে। কিছু গরিব, ফকির, মিসকিন এসেছে আজকের মঞ্চে বিতর্ক করতে। ওদের নাকি আলাদিনের চেরাগ লাগবে, ওরা কিছু পায় না খেতে অনেক দিন, তাই তো আলাদিনের চেরাগে ঘষে ওরা বড় লোক হওয়ার স্বপ্ন দেখছে। যত সব রঙিন, আমার মতো নেতার এসব কিছুর প্রয়োজন নেই। তাদেরকে আজ ভরিয়ে দেব। নির্বাচনে জিতেছি এমনি এমনি নাকি? সবার বাক্স না, ব্যালটের বাক্স আমারটা ভরবে, অন্যদের সব কিছুর বাক্স ভরিয়ে দেব। হাততালি নাই কেন? আবার হাততালি। হ্যাঁ, যেটা বলছিলাম, ঠিক আছে ঠিক আছে, বলেন সবাই। এলাকাবাসীর 2 নয়ন, মবিন ভাইয়ের উন্নয়ন। না, উল্টা বলছি, মবিন ভাইয়ের উন্নয়ন, আবার উল্টা বলছি। এলাকাবাসীর উন্নয়ন, মবিন ভাইয়ের 2 নয়ন। এবার ঠিক আছে। তো জানা যে বলছিলাম, সামনে ঈদ আসতেছে, আমার ছেলে মেয়েরা সবাই বেগম পাড়াতে অপেক্ষা করতেছে। আমি শুধু আপনাদের কথা ভেবে, শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে এখনো ওই 14 গ্রামের ছোট্ট একটা কুটিরের মধ্যে বাস করি। এখনো মাথার উপর দিয়ে পানি পড়ে টপ টপ করে। শুধুমাত্র 100 কোটি টাকা, মানে অল্প কিছু কোটি টাকা পাবো, এই আশায় আমি বসে আছি। কত কত বড় মহান নেতারা 1000 কোটি টাকা দুর্নীতি করে, আমি মাত্র 100 কোটি টাকা দুর্নীতি করতে চাই, তারপরও আমাকে সন্দেহ করে। অনেকে বলে আমাকে নাকি ক্ষমতায় রাখবে না। কেন কেন? আমার সাথেই শুধু পারেন নাকি? কেন? তবে না, আমিও ভয় পাওয়ার লোক না। আমি পালাবো না। আরে পালাবো না, পালিয়ে যাব কোথায়? দরকার হলে আপনাদের বাসায় গিয়ে উঠবো, তবুও পালাবো না। চিন্তা করবেন না, পালাবো না। আর পালাবোই বা কেন? পালাবোই বা কেন? আমার কারণে দেশের আজ
এই উন্নয়ন, দেশের আজ যত উন্নতি, এই যে আপনারা ভিডিও করতেছেন, এই যে মোবাইল ফোন, এই যে ক্যামেরা, এই যে ইন্টারনেট, কে দিয়েছে? কে দিয়েছে এই ইন্টারনেট? আমি দিয়েছি। থাক থাক, আর তালি দিতে হবে না, নাম বলতে হবে না। নাম না বললেও এসব যে আমি করেছি, আমি তো জানি, আমি তো জানি। আমি ছাড়া কে করবে এসব উন্নয়ন? আর তাই তো জ্বালা এদের অন্তরে জ্বালা, বড় অন্তর জ্বালা। তবে এই জ্বালা দেখলে আমি ঠান্ডা হব না। আমরা চালায় যাব। কেননা আমরা তো করোনার চেয়েও শক্তিশালী। আমার শক্তি এরা দেখছে কি, আমি করোনার চেয়েও শক্তিশালী। আমি জীবন পালাবো না, এমন খেলা খেলবো কার পাশা যে কার টেবিলে যাবে কেউ বুঝতেও পারবে না। আর এমন খেলা খেলবো আজকের মঞ্চে আমরা খেলবো, খেলা দেখাই দেব। তবে আজকে খেলবো না, পায়েও একটু ব্যথা আছে, আজকে খেলবো না। বরং বরং কি করব, বরং একটু বলি, আমার ত্যাগের কথা বলি, আমার সংগ্রামের কথা বলি। আমার ত্যাগ, আমার সংগ্রামের কথা শুনলে আপনাদের চোখ দিয়ে পানি পড়ে যাবে। একটা রমজান মাস চলে গেছে, কত সুন্দর একটা রমজান মাস। আপনারা কত কিছু খাইছেন, কত জায়গাতে গেছেন, আর আমি পুরা রমজান মাস, আরে ভাই বিশ্বাস করেন, পুরাটা রমজান মাস বেগুনি খাইছি, মিষ্টি কুমড়া দিয়ে। আপনি চিন্তা করেন, আমি বার্গার খাইছি, সে বার্গারের মধ্যে মাংস ছিল না, বার্গারের মধ্যে, আরে ভাই বার্গারের মধ্যে আপনি চিন্তা করেন আমি কাঁঠাল দিয়ে দিয়েছি, গরিবের বার্গার। আমি এইভাবে পর্যন্ত বার্গার খেয়েছি, তারপরও আপনারা আমার অবদানের কথা স্মরণ করেন না। আরে ডিম 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 চিনেন? আরে ডিম, সেই ডিম দাম বেড়ে যাবে বলে সেই ডিম ফ্রিজের মধ্যে রেখে দিছি, সিদ্ধ করে পরে কেটে খাবো। তবুও আমার অবদানের কথা আপনারা স্মরণ রাখলেন না। আপনারা এত খারাপ কেন? আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। আল্লাহ তুমি দেখিও। হ্যাঁ, আমি এমন একজন নেতা, আমার মতো নেতাতেই আজ দেশ, কাল, পৃথিবী ভরে উঠেছে। আমার মতো নেতার কারণেই আজ এ বিশ্ব চরাচর হয়ে উঠেছে মহাশ্মশান। আমার মতো নেতার কারণেই আজ চারিদিকে বাজে কান্নার রোল। আমার মতো নেতা আছে বলেই বাংলার অলিতে গলিতে প্রান্তর পেরিয়ে এই পৃথিবীর প্রতিটি প্রান্তরে আজ বাজে কান্নার রোল। আমি কখনো ইরানের বুকে মিসাইল হয়ে ছুটি, আমি কখনো সিরিয়ার পথে প্রান্তরে ছোট্ট শিশুর পুতুল কেড়ে নেওয়া হাসি, আমি কখনো বা ফিলিস্তিনের বুকে ঝরে পড়া বোমা, আমি কখনো বা আমার দেশের কক্সবাজারের ছোট্ট সে পথশিশু রোহিঙ্গার কান্নার রোল হয়ে ফুটে উঠি। আমার হাহাকার এত তীব্র, আমার ক্ষুধা এত বেশি যে ইসরাফিলের সিংহাতে যতদিন বাতাস বইবে না ততদিন আমার ক্ষুধা কোনো দিন ফুরাবে না। এই সামান্য আলাদিনের চেরাগ আমায় ঠান্ডা করতে পারে না। তাই তো আলাদিনের চেরাগের কাছে কিছু চাইতে আসেনি, শুধু একটু বলে যেতে চাই, যদি পারো কোনোদিন দিও কোনো এক রাজনীতিবিদের সততা। শুধু সততা চাইতে এসেছি আলাদিনের চেরাগের কাছে, যেটি আলাদিনের চেরাগ কোনোদিন দিতে পারেনি। তবু আশায় আছি, দেখবো একদিন, যেদিন হবে আলাদিনের চেরাগের সততা, সেদিন হয়তো আমার গলায় পড়বে ফাঁসি, তবুও জনতা সেদিন দিবে হাসি। সেদিনেরই অপেক্ষায় আমি এখন আছি। ধন্যবাদ মবিন। তার বক্তৃতায় কিছুটা পাগলামি থাকলেও যথেষ্ট সরল মানুষ বলেই মনে হয়, যেহেতু একটু বেশি স্বপ্নবিলাসী এবং নির্বাচন শেষ হয়েছে তো এখনও তার রেশ মবিনের মধ্যে থেকে যায়নি। এবার আসছেন মোহাম্মদ আসিফুর রহমান। মাননীয় সভাপতি, এত মানুষের ভিড়ে আপনি আমাকে এত জলদি ডেকেছেন বলে আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই। যদি আমি পারতাম আমার যে আলাদিনের চেরাগটি ছিল সেটি আপনাকে দিয়েই দিতাম, কিন্তু দিতে পারছি না বলে আগেই আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। এবার বলি, এত গল্পের ভিড়ে অনেক দিন থেকে তো শুনছি মানুষ মনে করে আলাদিনের চেরাগ যদি হাতে চলে আসে তাহলে মানুষের জীবন নাকি বদলে যাবে। আমার গল্পটা আপনাদেরকে শোনাই। অনেক দিন থেকে গুদাম ঘরে কিছু পুরনো জিনিস জমেছিল। সেখানে গেলাম, খুঁজে পেলাম পুরনো এক প্রদীপ। দেখলাম গায়ে অনেক ধুলোবালি জমে আছে। পরিষ্কার করার জন্য গলার গামছাটা নিয়ে যেভাবেই দিলাম ঘষা, বেরিয়ে এলো এক দৈত্য। কি বিশাল তার চেহারা! আমাকে বেরিয়ে বলল, শুধুই ঘুমটা ভাঙাইলি, বল তোর 3টা ইচ্ছা বল, জলদি জলদি বল। তাকে ইচ্ছার কথা বলতে যাব, ভয় পেয়েছিলাম তো, ইচ্ছার কথা বলতে যাব, যখনই মনে মনে ঠিক করতে যাচ্ছি তখনই বুঝতে পারলাম যে বউ আমার সব কিছুতে আড়ি পাতে। পাশে থেকেই বলছে, এই মধ্যরাতে কার সাথে কথা বলছো, কি বলছো, নতুন কাউকে পেলে নাকি? বুড়ো বয়সেই তোমার এই ভীমরতিগুলো হয়।
পড়লাম এক ভীষণ যন্ত্রণায়, কি বিড়ম্বনা। বউকে বললাম, না না না, দৈত্য দৈত্য, আলাদিনের দৈত্য আমাকে কি যেন দিতে চায়, কথা বলতে চায়। বলা শেষ করার আগেই ওমা তার বাপের বাড়িতে ফোন, ফোন দিয়ে বলছে, এই তোমাদের জামাই পরকিয়া করে। বলুন তো, এইটা কি আমার জীবন পজিটিভলি বদলালো নাকি আরো একটা বিড়ম্বনা তৈরি করলো? তারপর বললাম, এসো এসো দেখে যাও। দৈত্যকে চোখে চোখে দেখলো, দেখে সাথে সাথেই ভিডিও কল দিয়ে তার যত পাড়া প্রতিবেশী আছে সবাইকে জানিয়ে দিল যে আমার কাছে একটা প্রদীপ আছে এবং প্রদীপের ভিতর আবার দৈত্যও আছে। বাস, শ্বশুর বাড়ি থেকে ফোন আসা শুরু করলো, অমুকের এই আবদার, তমুকের এই আবদার। দৈত্য আমাকে বলল 3টা ইচ্ছে পূরণ করতে পারবে, তদবির এসে গেল 330টা। কি করি বলুন তো সভাপতি? আমি তো পরে এমনিতেই একটা বিড়ম্বনায় পড়ে আছি, এখন কি করব বুঝতে পারছি না। তার মধ্যে আবার এলাকায় হয়ে গেল জানাজানি। কিছুক্ষণের মধ্যেই থানা থেকে ফোন আসলো। ওমা, ওরা বলল, আপনি যে এতদিন ধরে বাসায় একটা দৈত্য পালেন, আপনার কি দৈত্য পালার লাইসেন্স আছে? আপনি বলুন, দৈত্য পালার লাইসেন্স আমি কোথায় পাবো? দৈত্য যে আছে এটাই তো আমি জানতাম না। শ্বশুর বাড়ির লোকেদেরকে বুঝালাম যে ভিডিও কল পরেও করা যাবে, দৈত্য এখানে বোর হচ্ছে, এতদিন ধরে ঘুমাচ্ছিল, আমি ঘুমটা ভাঙালাম, ওকে তাড়াতাড়ি ওর কাছ থেকে কিছু চেয়ে নিতে হবে। কে শোনে কার কথা? যাই হোক, বউকে ওই পাশে পাঠিয়ে দিয়ে দৈত্যকে বললাম যে দেখো দেখো, দেশ এবং জাতির জন্য আমার অনেক কিছু চাওয়ার আছে। প্রথমেই বললাম যে দেখো, প্রথম চাওয়া হলো এই যে ঢাকা শহর, ঢাকা শহরে আমাদের যেই বিড়ম্বনা, যেই যানজট, এটার জন্য আজকের বিতর্কটাও আমাদের আরেকটু হলে দেরি হয়ে যেত। তুমি এক কাজ করো, তুমি ঢাকা শহরের জ্যামজট কমিয়ে দাও। দৈত্য কিছুক্ষণ মাথায় এভাবে হাত, তারপর বললো যে তোর দ্বিতীয় ইচ্ছা কি? আমি বললাম, কেন, এটা সম্ভব না? দত্ত বলল, পরে বলতেছি কথা, তুই আগে বল দ্বিতীয় ইচ্ছা কি। আমি বললাম, বাংলাদেশের যত রাজনীতিবিদ আছে, যেমন আমাদের মবিন ভাই, এই রকম রাজনীতিবিদদেরকে আপনি একটু ভালো করে দেন, এদের মধ্য থেকে একটু দুর্নীতি আপনি দূরে সরিয়ে দেন, যেই নীতি দুর্নীতি তাকে আপনি দূরেই পাঠিয়ে দেন। দৈত্য বলল, তোর কি আর কোনো চাওয়া আছে? আমি দেখলাম দৈত্য ঘামছি, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বাসার টেম্পারেচার বেড়ে গেল। আমি বললাম যে দেশের জন্য চাইছি, আপনি কিছু করতে পারছেন না, ওকে ঠিক আছে, আমার বেতনটাই দ্বিগুণ করে দেন। এইবার দৈত্য আমার দিকে তাকিয়ে রাখলো কিছুক্ষণ, তারপর বলল, তোকে আমি কি বলেছিলাম? আমি বললাম যে আপনি বলেছিলেন আমার 3টা চাওয়া কি, তাড়াতাড়ি আপনাকে জানাতে। বললো যে হ্যাঁ, তুই তো জানাইছস। আমি বললাম হ্যাঁ। বললো, তোর চাওয়া কি সেটা তো আমি শুনলাম, তোর চাওয়া যে আমি পূরণ করবো এমন কোনো কথা কি বলেছি? আমি বললাম না, বলেনি তো। বললো যে না, তুই যা চেয়েছিস কিছুই পূরণ করা সম্ভব না। একে তো প্রথমে বললি যানজট কমা, সম্ভব না। তারপর বললি মবিন ভাইদের মতো মানুষজনকে বদলে দেন, এটাও সম্ভব না। তারপর বললি তোর বেতন দ্বিগুণ করে দিতে হবে, এত বাজে, এটা আমার মতো দৈত্যের পক্ষে এটা করা সম্ভব না। তারপর যাওয়ার আগে দৈত্য বলল, এইসব চেরাগ টেরাগে আসলে কিছু হয় না, যদি হতোই তাহলে দুনিয়া অনেক আগেই বদলে যেত। বদলাতে হবে তোর নিজেকে, বদলাতে হবে তোর মানসিকতাকে, আর করতে হবে পরিশ্রম। দেখবি সময়ের সাথে সাথে তোর বেতন দ্বিগুণ না 3 গুণ 5 গুণ হয়ে গেছে, এবং সৎভাবেই হয়ে গেছে। আর যখন মানুষ তার রাস্তাঘাটে যে নিয়মগুলো আছে সেগুলো মানবে, রাস্তার জ্যামজট এভাবেই চলে যাবে। মানুষ যখন দেশের স্বার্থে রাজনীতি করবে, তখন মবিন ভাইরাও ভালো হয়ে যাবে। চেরাগের দিকে তাকিয়ে থাকার কোনো দরকার নেই, নিজের মতো কাজ করে যা, দেখবি সুদিন আসবেই। চেরাগ আসলে জীবন বদলাতে পারে না, মানুষ নিজেই নিজের জীবনকে বদলায়। ধন্যবাদ। ধন্যবাদ আসিফ। আমার মনে হয় যে তিনি অনেক বেশি সময় ব্যয় করেন সামাজিক মাধ্যমে, এই জন্য একটা ঘোরের মধ্যে তিনি আছেন বলে মনে হলো, এবং তাছাড়া তিনি তার স্ত্রীকেও ঈদে উপহার দিয়েছেন কিনা এ নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। এই পর্যায়ে বলবেন মোহাম্মদ সৈয়দুর রহমান। ধন্যবাদ মাননীয় সভাপতি। এক একজনের এমন এমন ইচ্ছা, আলাদিনের দৈত্যও পারছে না এগুলোকে পূরণ করতে। তো এই ইচ্ছা থেকে কি হবে এইটা নিয়ে আরেকদিন বিতর্ক আপনার করা উচিত। দেখেন, ছোটবেলায় মানুষজন হচ্ছে গিয়ে মার খায় কেন? ক্রিকেট খেলতে যায় এজন্য। আমি ছোটবেলায় মার খেতাম ক্রিকেট দেখতে যাওয়ার জন্য। কারণ সব কিছু বাদ দিয়ে যখন হচ্ছে গিয়ে বিজ্ঞানীরা খুঁজছে মঙ্গল গ্রহে পানি আছে কিনা, আমি খুঁজছি বিশ্বকাপের স্কোয়াডটা ঘোষণা হলো কিনা। আর আমার বাবা মা যে আমাকে পেটাতো, এর অবশ্য একটা নৈতিক এবং আইনগত দুইটা ভিত্তিই ছিল। এর কারণ হচ্ছে মানুষের ছেলে মেয়ে যখন পত্রিকার পাতায় এসএসসির শেষ মুহূর্তে প্রস্তুতি দেখছে, আমার মাথায় তখন বিশ্বকাপের স্কোয়াডটা কোন পাতাটাই দিয়েছে, ওই পাতা রেখে বাকিগুলো পুরে দিচ্ছে না কেন। আমার চিন্তা ভাবনার লেভেল ছিল অনেকটা এইরকম। অন্যের ছেলেদের কথা কি বলবো? এই যে ধরুন, পৃথিবীর এক দেশ আরেক দেশে প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাচ্ছে, তেলের দাম বেড়ে যাচ্ছে,
কি আমাজনের জন্য নাকি পৃথিবীর মৃত্যু হতে যাচ্ছে, এগুলো আমাকে স্পর্শই করে না। কারণ আমার সারাদিন মাথা ব্যথা হচ্ছে এই লোক কেমনে স্কোয়াডে জায়গা পাইলো, এত খুব ভালো খেলে নাই। আচ্ছা এরে কোন বিবেচনায় নেওয়া হইলো? ভাবসাবটা এমন যে কোনো এককালে হচ্ছে আতাহার আলী খানের সাথে একসাথে খেলেছি, ভাবসাবটা ছিল ওই রকম। ওই জায়গা থেকে বেরোয় এসে তখন আমি চিন্তা করলাম আচ্ছা এবার একটু খেলাধুলা দেখি। আর আমার বেকারত্বের লেভেল, যতটা বেকার হইলে টেস্ট ম্যাচ দেখা যায়, আমি ঠিক ততটাই বেকার ছিলাম। যতবার জয়ের সামনে যে আমি যেই দলকে সাপোর্ট করি, ওই দল যতবার জয়ের সামনে যে ফেরত আসছে, কিছুদিন পর বিজ্ঞানীদের গবেষণার বিষয় হয়ে যাবে যে একটা দল এতবার পরাজয় কিভাবে বরণ করতে পারে। এইটার জন্য সামনে কিভাবে গবেষণা হয়, এইটার মেথোডোলজি এখন তারা ঠিক করার দিকে মনোযোগ দিচ্ছে। আর ছোটবেলা থেকে আমি শুনেছি যে একই কাজ নাকি বারবার করলে ওই কাজে হাত চলে আসে। এ কেমন কাজ? আমার দল ক্রিকেট খেলছে খেলছে বছরের পর বছর, জন্মের পর থেকে দেখছি, কিন্তু এখনো পর্যন্ত খেলাটাই আয়ত্ত করতে পারলো না। হাত বোধহয় তাদের এসেছে, কিন্তু বাকি অঙ্গগুলো যে কোথায় আছে এইটাও একটু গবেষণা করে দেখতে হবে। না হলে তুমি হচ্ছ ডানহাতি প্লেয়ার, তুমি বাহাতে মারতে গিয়ে আউট হয়ে যাচ্ছ, ওইখানে প্লেয়ার দাঁড়িয়ে আছে, কিছুই দেখছো না, এ কিভাবে সম্ভব হয়? আমি তাকে একদিন বললাম, ভাই ওইদিকে মানুষ দাঁড়াই ছিল, আপনি দেখলেন, তারপরও মেরে দিলেন কেন? বলল আয়নায় নিজের চেহারাটা তুই দেখ। ওই দিন আমি বুঝতে পারলাম যে আমি আসলে স্টুডেন্ট হিসেবে খুব একটা ভালো না, কারণ আমার পরীক্ষার নাম্বারের চেয়ে তার উল্টা মারতে গিয়ে আউট হওয়ার নাম্বার অনেক বেশি। তো তখন আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, এবার ক্রিকেটটা তাহলে একটু বোঝা যাক। তখন দেখলাম যে ক্রিকেট আসলে একটা খেলা না, ক্রিকেট আসলে হচ্ছে একটা বড় লোক হওয়ার মাধ্যম। আমি একটু বিশ্লেষণ করা শুরু করলাম, আচ্ছা জিনিসটাকে কি করা যায়। আসলে আমি দেখলাম মাঠে আমার পছন্দের খেলোয়াড়রা যায় খেলতে না, একটু অবসর সময় কাটাইতে। মানুষজন দেখে সে দৌড়ে দৌড়ে গিয়ে একটা চার ধরে ফেললো, কি বোকা! আসলে সে একটু স্লিপ কেটে দেখেছে কেমন লাগে, ছোটবেলায় কাটতো তো, একটু মনের ওই চিন্তাটাকে প্রকাশ করছে। মানুষ দেখে দৌড়ে গিয়ে ক্যাচ ধরছে, আমি দেখি আকাশ থেকে 10 লাখ টাকা পড়ছে। কারণ একটা ক্যাচ ধরা মানে তো পরের ম্যাচের জয়টা নিশ্চিত হয়ে যাওয়া, তার সুযোগটা নিশ্চিত হওয়া, এবং একই সাথে কিন্তু 10টা বিজ্ঞাপনের কোম্পানিতে সে চলে যাইতে পারবে। সুতরাং এই যে একটা প্যাকেজ, এইটা কিন্তু আপনাকে আর কোনো কোম্পানি হচ্ছে গিয়ে দিতে পারে না। এইবার যদি একটা জাদুর চেরাগ আমি পেয়েই যাই, তাহলে তো তাকে খালি ফেরাইতে পারবো না। আমি বলবো আমাকে তুমি একবার একটা ক্রিকেটার বানায় দাও। ক্রিকেটার বানানো লাগবে না, খালি ক্রিকেট দলে ঢুকায় দাও, বাকিটা আমি বুঝে নেব। কারণ একবার যদি দলে চান্স পেয়ে যাই, আমার পরিকল্পনা আবার সুদূর প্রসারী। আমি এদের মতো একটা দুইটা ইচ্ছা টিচ্ছা আমার কিচ্ছু লাগবে না। একবার যদি খালি ঢুকে যাইতে পারি, তাহলে আমি ক্রিকেটের পাশাপাশি শোরুম উদ্বোধনের ব্যবসা, ফুড ব্লগিং এর ব্যবসা, পাশে 3-4 জন আরো মানুষ ঘোরানোর ব্যবসা, সব কিছু একসাথে শুরু করে দিব। যখন আমার মনে হবে যে আরে আমার তো একটা মিটিং আছে, ঠাস করে আমি হচ্ছে গিয়ে ক্যাচ তুলে দিব। হচ্ছে না, দৌড় মারবো বলারের হাতে বল রেখে, তাতেও হচ্ছে না, নিজে স্ট্যাম্পে বাড়ি মেরে দিব। এত কি আছে, 3-4টা ডাক মারলে আমাকে এমনি ক্যাপ্টেন বানায় দেওয়া হবে। তারপর আমি হচ্ছে গিয়ে দেখলাম যে আপনার জীবন তো বদলাবেই, এই নীতি যদি আপনি ফলো করেন, আপনি হয়ে উঠবেন বাংলার এক অবশ্যম্ভাবী কৃষক। এখন প্রশ্ন আসতে পারে, হ্যাঁ খেলাধুলার মধ্যে কৃষক কিভাবে আসলো? আরে বুঝেন নাই, এদের দৌড় তো একমাত্র ওই ধান ক্ষেতের মধ্যেই। তাহলে ধান ক্ষেতের মধ্যে দীর্ঘদিন ধান চাষ করছেন, তাইলে হচ্ছে কি আপনি তো একজন কৃষক। এবং এই যে রানের খরা চলতেছে, এইটা কিন্তু আসলে তারা বুঝতে পারে নাই যে রানের খরাটা কেন চলতেছে। রানের খরাটা চলতেছে কারণ অর্থনীতিবিদ এবং কৃষিবিদ দুইজনেই একমত, একই জমিতে বারবার ফসল চাষ করলে উৎপাদনের পরিমাণ কমে। সো ওই হিসাবে রানের পরিমাণও কমছে, এতে আমি খারাপের কিছু দেখি না। ফর্ম আসবে, ফর্ম যাবে। বিদেশের ট্যুরের কথা সে আর নাই বললাম, বিদেশে যাব, সেইখানে যে বিভিন্ন ফুড ব্লগিং শুরু করব, যত দিন যাবে আমি তত বেপরোয়া হয়ে উঠবো। কথায় কথায় হচ্ছে কি আমি সংবাদ সম্মেলন ডেকে দিব, আমার সংবাদ সম্মেলন শুনতে আসবে, সেইখানে আবার কান্দ বাধাই দিব, অনেকের পেটের ভাতের জোগাড় করার ব্যবস্থা করে দিব, এবং এইভাবেই আমি হয়ে উঠবো মহাতাণ্ডব। খেলবো আমি, দেখবে দেশ, ভরবে আমার পকেট বেশ। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ। সৈয়দুর বেশ স্বপ্নবিলাসী মানুষ বলেই মনে হচ্ছেন, তবে তাকে যদি আমাদের ক্রিকেট নিয়ন্ত্রণকারী সংস্থায় পাঠানো হয়, তাহলে পুরো বিষয়টা গোলমেলে হয়ে ওঠার একটা সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে। তারা নিশ্চয়ই চিন্তাভাবনা করেই তাকে নিয়োগ দেবেন। আমি এরপর যে নুসরাত জাহান শামামাকে আহ্বান জানাচ্ছি। মাননীয় সভাপতি, গত শুক্রবার মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে ঢাকার কঠিন জ্যাম এড়িয়ে আমি যখন আমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছালাম, আমাকে তখন স্বাগত জানালো কয়েক হাজার কৌতূহলী চোখ। কোনো কনসার্ট নয় কোনো পার্টি, যায়নি কোনো রাজপ্রাসাদেও। তবে কোথায় গিয়েছিলাম বলছি শুনুন। যেখানে রঙের ছড়াছড়ি, শাড়ি নিয়ে কাড়াকাড়ি, না মিললেই হাজার লোকের মারামারি। হ্যাঁ ঠিক ধরেছেন, গিয়েছিলাম শপিংয়ের টাস্ক লিস্ট 1 পূরণ করতে।
আমার আবার বেশি নেই বায়না, গোটা দশেক ড্রেস আর সাথে ম্যাচিং গয়না। সকলে মিলে সকালবেলা থাকবে একটা মর্নিং ওওটিডি, দুপুরে মেইন ড্রেস, বিকেলে সাইড ড্রেস আর আরও 4-5 ড্রেস। সো মাননীয় সভাপতি, তবে আভিজাত্যের একটা ব্যাপার অবশ্যই থাকে। এই ধরুন আমার ছোট বোন সারাদিন করে ব্লগিং, ঈদ পুরোটাই তার কাছে ফ্যাশন। এছাড়া পাশের বাসার ভাবি লায়লা, যার কাছে ঈদ মানে চমৎকার শখানেক ছবি। কিন্তু মাননীয় সভাপতি, সবটা তখন আসলে বিফলে যায় যখন আসলে আমাদের ক্লাসি ভাইব, আভিজাত্য, গ্ল্যামার ইত্যাদির মানানসই আমরা কিছুই খুঁজে পাই না। সব দোকানে গেলেই দোকানিরা বলে এটাই লাস্ট পিস, কিন্তু পাশের দোকানে গিয়ে দেখি কম দামে সেম পিস। মাননীয় সভাপতি, তখন আমার মনে পড়ে যায় ছোট্টবেলার সেই আলাদিনের জাদুর প্রদীপের কথা। মাননীয় সভাপতি, আলাদিনের সেই জাদুর চেরাগ বদলে দিয়েছিল জীবন, দারিদ্র থেকে এনেছিল ঐশ্বর্য এবং করেছিল স্বপ্ন পূরণ। কিন্তু সে যুগ আর তো নেই। এখন আভিজাত্য, ব্লগিং আর ফেসবুক, সোশ্যাল মিডিয়ার যুগে একটি জাদুর প্রদীপ আসলে আমাদের খুবই দরকার, আর যা আসলে এক নিমেষে বদলে দিতে পারে আমাদের এই জীবন। বলছিলাম এই যুগের জাদুর প্রদীপের কথা। মাননীয় সভাপতি, এই যুগের একটি বিষয় অবশ্যই আছে যেটি আসলে এনে দিতে পারে আমাদের মনে শান্তি, এবং ভুলে যাব আমরা তাতেই সকল ক্লান্তি। মাননীয় সভাপতি, এতক্ষণে হয়তো আপনি বুঝতে পেরেছেন আমি কে। আমি হচ্ছি সেই শপিং ফ্রি কাপু, যাকে আসলে আপনারা সকল বাসাতেই দেখতে পাবেন। আমার কিন্তু আবার বিশেষ চাহিদা খুবই কম। আমি চাই আভিজাত্যের প্রতীক এমন কিছু হবে যা আসলে পূরণ করবে আমার শখ, আহ্লাদ, ফ্যাশন, ফেসবুকের পোস্ট, ইনস্টাগ্রামের রিলস, নতুন নতুন ফলোয়ার। এটা ছাড়াও আরও বেশ কয়টা চাহিদা আছে, সেটা আপাতত সবার সামনে বলতে পারছি না। মাননীয় সভাপতি, এখন আপনার কাছে মনে হতে পারে এই যুগে আবার জাদুর প্রদীপ হয় নাকি। আমি কিন্তু আগের যুগে আর নেই। আলাদিনের সেই চেরাগ ঘষার জাদুর প্রদীপ আমি ভরসা করি না। আমার কাছে জাদুর চেরাগ সেটি, যেটি আভিজাত্যের প্রতীক, আমাদের সবার হাসি মুখ, ভাবি সমাজের অহংকার, যা মুহূর্তে বদলে দেয় মন, আমার মনে নিয়ে আসে আনন্দ। তবে কি সেটা? আমার কাছে জাদুর প্রদীপ হচ্ছে সেই প্রখ্যাত ব্র্যান্ডের সেই শপিং ব্যাগ। মাননীয় সভাপতি, আমি বলতে চাই এটি একটি প্রখ্যাত ব্র্যান্ডের সেই শপিং ব্যাগই বদলে দিতে পারে আমার মতো শপিং ফ্রিক ভাবি এবং আপাদের জীবন। ধন্যবাদ। ধন্যবাদ নুসরাত, তার স্বপ্ন বিলাস এবং কাব্য প্রতিভা আমাদের মুগ্ধ করেছে। এরপর যে বলবেন নাহিদ হাসান সানি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। ঘুরতে ঘুরতে মাননীয় সভাপতি, একদিন সোহরাওয়ার্দী উদ্যানে যে আমার প্রেমিকার দেখা পেলাম। তখন সে আমাকে জিজ্ঞেস করলো, বিসিএসটা দিচ্ছ কবে? আমি বললাম বিসিএস। বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা শেষ করি মাননীয় সভাপতি, একজন বেকারের সবচেয়ে, যখন তার একজন প্রেমিকা থাকে, সেখান থেকে একটা সবচেয়ে চাপ আসে যে কবে চাকরি হচ্ছে, এবং এখনকার যে বিসিএস ক্রেজ, এবং সেই ক্রেজের একজন যোদ্ধা হয়ে যেতে হয় আসলে। প্রেমিকার চাপে পড়ে, সংসার এবং সামাজিক পারিপার্শ্বিক চাপে পড়ে। তো যাই হোক, আমার মনে আছে শেষ আমি একটা চাকরি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, তো এবং সেখানে যেয়ে দেখি মবিন ভাইয়ের সুপারিশপত্র নিয়ে একজন ক্যান্ডিডেট ইতিমধ্যেই চাকরি পেয়ে গেছে। এই যদি হয় মবিন ভাইদের মতো নেতাদের অবস্থা, তাহলে মাননীয় সভাপতি, আমাদের মতো বেকারদের জীবনে আসলে এই সকল চাকরি স্বপ্ন কিংবা অথরাই থেকে যায়। তখন আমাদের আসলে বাধ্য হয়ে একটা জাদুর চেরাগের খোঁজ করতে হয়। এখন তো আমি নিশ্চয়ই আসিফ ভাইয়ের মতো পুরনো বইয়ের লাইব্রেরিতে ধুলো মুছতে যেয়ে কোনো দৈত্যকে খুঁজে পাবো না। আমাকে আসলে আমার দৈত্যটা নিজেকেই খুঁজে বের করতে হবে। ধরা যাক আমি যদি জিনকে বলতাম যে এই বেটা জিন, আমাকে এক্ষুনি একটা বিসিএস ক্যাডার বানাই দে, অন্তত প্রেমিকার বাপের সামনে দাঁড়ায় তো বুক ফুলায় বলতে পারবো আমি একজন ক্যাডার। কিন্তু এই যে জিনের জাদুতে যদি রাতারাতি ধরেন আমি এখন একজন অ্যাডমিন কিংবা পররাষ্ট্র ক্যাডার হয়ে গেলাম, এখন দেখা গেল যে তিনি আমাকে বললেন যে বাবা তুমি আসো, আমার মেয়েকে তোমার হাতেই সঁপে দেবো, তোমার মতো সৎপাত্রের তো আমি হাতছাড়া করতে পারবো না। মানে সভাপতি লক্ষ্য করুন, এই যে মুবিন ভাইদের যন্ত্রণায় আমরা কিন্তু ঠিকঠাক দায়িত্ব পালন করতে পারবো না। তখন আমাদের আসলে দায়িত্বটা দুর্বিষহ হয়ে উঠবে। অমুক জায়গায় মুবিন ভাইয়ের রেফারেন্স আসবে, তমুক জায়গায় ওই যে আমাদের শপিং ফ্রিক যে আপু আছে তার বাবার একটা ফোন কল আসবে। দেখা গেল যে এই সকলের চাপে পড়ে আমাদের আসলে আর বিসিএস ক্যাডার হয়েও ঠিক ওই কাজটা আমরা করতে পারবো না।
এই সকল তো গেল মাননীয় সভাপতির স্বপ্নের কথা। আমরা তো আসলে কোন জাদুর চেরাকটি খুঁজি? আমাদের কাছে তো আসলে ওই আরব্য রজনীর আলাদিনের জাদুর প্রদীপটা আমরা পাবো না। আমরা অন্তত 2026 সালে একটা নতুন বাংলাদেশে দাঁড়িয়ে বেকার সমাজ, একজন বেকার প্রেমিক আমাদের বুক পকেটের সেই শুকিয়ে যাওয়া বেলি ফুল কিংবা সেই বকুল ফুলের মালাটির সুবাস নিয়ে আমরা একটা নতুনের স্বপ্ন দেখি এবং সেই জাদুর চেরাগের মতো একটা নিশ্চয়তার স্বপ্ন দেখি, যেখানে আমরা গেলে, পরীক্ষা দিতে গেলে মবিন ভাইদের মতো নেতাদের সুপারিশপত্রের বদৌলতে আমরা যেন চাকরি না পাই, যে চাকরি পেয়ে যাওয়ার যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো বাদ দিয়ে যেন প্রকৃত মেধার মূল্যায়ন হয় এবং শত শত বেকারের দিনরাতের পরিশ্রমের জন্য মূল্যায়নটা করা হয়। আমরা সেই নিশ্চয়তাটা চাই, যেখানে আসলে আপনার কোনো জাদুর চেরাগ নয়। আমরা এই পরিবর্তনটা চাই, আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যেতে চাই, যেখানে আসলে মাননীয় সভাপতি কোনো মবিন ভাইয়ের নিশ্চয়তা কিংবা কোনো উপরতলার ফোন কল কিংবা অন্য কিছু নয়, বরং সেই নিশ্চয়তাটুকু যেখানে আমরা আমাদের যে চাকরির যাত্রাটি খুব স্মুথলি আমরা যেন সেই পথটুকু উত্তীর্ণ হতে পারি এবং কোনো একদিন সেই সোহরাওয়ার্দী উদ্যানে প্রেমিকার হাত ধরে বাদাম ভাজা খেতে খেতে নিশ্চয়ই বলতে পারি, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নাহিদ। আশা করছি যে আগামী ঈদের আগেই তার এই বেকারত্বের অবসান হবে এবং তিনি বেকার প্রেমিকের বদলে তিনি সকার প্রেমিক হয়ে উঠতে পারবেন। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি রোমান উদ্দিনকে। একটি জাদুর চেরাগ বদলে দিতে পারে আমাদের জীবন। মানে সভাপতি, পৃথিবীতে এত সফল মানুষ থাকতে কিংবা মুভিন অথবা এই যে শপিং ফ্রিক এই নারীর মতো এত সফল মানুষ থাকতে আমার মতো একজন হতাশাগ্রস্ত যুবককে কেন ডেকে আনা হলো, এটা আমি ঠিক এখনো বুঝে উঠতে পারছি না। মাননীয় সভাপতি কেন বলছে এই কথাটি আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে। মাননীয় সভাপতি, আমার জীবনে জন্মের পর থেকে এখন পর্যন্ত এমন সব ঘটনা ঘটেছে ধারাবাহিকভাবে, আমার মনে হয়েছে এই চেয়ে সুন্দর কোনো ব্যাখ্যা আমি দিতে পারবো না যে আমার কেন জীবনে কোনো স্বপ্ন নেই। মানে সভাপতি, আমি যখন জন্মগ্রহণ করলাম, জন্মের পরে আমার কৃষ্ণ বর্ণ দেখে আমার পাড়া প্রতিবেশীরা বলেছিল এই ছেলে তো কালো। মানে সভাপতি, তারা বলেছিল আমার ছেলে তো সুন্দর আর আমি নাকি কালো। তখন আমি বুঝতে পেরেছিলাম কিছুদিন পরেই যে আমি হয়তো অসুন্দর। আমাদের কথার ধরনটি সমাজ আমাকে এভাবে কখনো শেখায়নি যে কালো আর ফর্সা হতে পারে, সুন্দর আর অসুন্দরের সাথে কালো ফর্সার মিল নেই। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম আমি কালো হয়ে জন্মেছি বলে হয়তো আমি খুব একটা ভালো দেখতে নয়। মানে সভাপতি, কিছুদিন পরে যখন আমি আমার সমাজ এবং আমার পারিবারিক মানুষের সাথে মিশতে শুরু করলাম, তখন তাদের সাথে কথা বলার পর আমি বুঝতে পারলাম যে সবাই আমাকে খুব ভালো চোখে দেখছে না। কেন দেখতে পারছে না? কারণ আমার বাবার অত টাকা ছিল না, তো তাই আমার পরিবারের সবার সামনে দাঁড়িয়ে খুব ভালোভাবে সব কিছু চাইতে পারতাম না। মানে সভাপতি, আমি যখন স্কুলে ভর্তি হতে গেলাম, আমার পাশের বাসার যে ছেলেটা এবং যে মেয়েটা সে ভর্তি হলো ইংলিশ মিডিয়ামে, তার পরের পাশের বাসার ছেলেটা ভর্তি হলো মাননীয় সভাপতি একটি প্রাইভেট কেজি স্কুলে, আর আমার মা আমাকে হাতে ধরে নিয়ে গেলো একটি প্রাইমারি স্কুলে। আমি ভর্তি হলাম পড়াশোনা করতে, সেখানে দেখলাম লেখা রয়েছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু মাননীয় সভাপতি, আমি একটু পরে তাকিয়ে দেখলাম সেই লেখাটা আমার দিকে তাকিয়ে ভেঙচি কেটে হাসছে। আমার যে স্কুল, সেই স্কুলে একটি কমিটি হয়, সেই স্কুলের কমিটির যে সভাপতি সে আবার মাননীয় সভাপতি কোনোদিন ওই স্কুলমুখ হয়নি। ফলাফল হতে কিন্তু দেখা যাচ্ছে আমার ওই যে শিক্ষক মশাই উনি নিচু হয়ে নমনম হয়ে বসে থাকেন, আর সে অশিক্ষিত মূর্খ ছেলেটাই ওই স্কুলটা চালাচ্ছে। হঠাৎ করে নতুন নিয়ম জারি করা হলো, জন্ম নিবন্ধন করতে হবে। মাননীয় সভাপতি, আমাকে নিয়ে যাওয়া হলো জন্ম নিবন্ধন করার জন্য, কিন্তু ওই দিনই ওই কর্মকর্তা তার স্ত্রীর সাথে খুব তুমুল ঝগড়া করে এসেছিলেন, আর এসেই আমার বাবার নাম ছিল কফিল উদ্দিন, নেমে করে ফেলেছেন মাননীয় সভাপতি ফকিল উদ্দিন। এই যে তিনি করে ফেললেন, এটি আর কোনোদিন সমাধান করতে পারিনি। তারপর আমি ওটি সমাধান করার জন্য গিয়েছিলাম সেই অফিসে, কিন্তু অফিসে যাওয়ার পরে যখন আমি দীর্ঘ লাইন সবারটা হয়ে গেল, আমি যখনই গেলাম তখন সেই কর্মকর্তা বলল লাঞ্চের টাইম হয়ে গিয়েছে। মানে আমার কর্মের সাথে এবং আমার ভাগ্যের সাথে লাঞ্চের টাইমের যে কি চমৎকার একটি মিল এবং সমানুপাতিক সম্পর্ক রয়েছে, এটা আমি তখন থেকে বুঝতে পেরেছিলাম। মানে সভাপতি, শুধু তাই নয়, একের পর এক আমি আমার জীবনে বহু কিছু দেখেছি। পরে শেষে চিন্তা করলাম চৌধুরী পরিবারের একটি মেয়ের সাথে প্রেম করে দেখি না কেমন হয়। হয়েছিল বটে মাননীয় সভাপতি। তখন বুঝতে পারলাম এই বুঝি দরজাটা খুললো, এই বুঝি আমি আমার স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে গেলাম। কিন্তু তা আর হয়নি। সিনেমাতে দেখেছিলাম কোনো এক চৌধুরী পরিবার তার সেই বাবা ওই প্রেমিককে গিয়ে বলেছিল এই নে 1 কোটি টাকা, আমার মেয়েকে ছেড়ে দিয়ে চলে আয়। আমার মাননীয় সভাপতি, তিনি আর 1 কোটি টাকাটা দিল না, কিন্তু মেয়েকে ঠিকই নিয়ে গেল। এই হচ্ছে আমার কপাল। এবং মাননীয় সভাপতি, আপনি বলতে পারেন এমনভাবে যখন জীবন কেটেছে তখন আমি কি কখনোই জীবনে কখনোই কোনো কিছু করতে পারিনি? মাননীয় সভাপতি, আমি করতে পেরেছিলাম। আমি দেখেছিলাম একটা সিন্ডিকেটের
মহান এক দৈত্যকে দেখেছিলাম। আপনি দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটা চেরাগ, কিন্তু চেরাগের ভিতর অনেকগুলো দৈত্য থাকে। একটা দৈত্য থাকে সিন্ডিকেটের দৈত্য, যারা কিনা যখনই সময় পায় তখনই সিন্ডিকেট করে লাখ লাখ টাকার ওই যে বিজনেস তারা করে ফেলতে পারে মাননীয় সভাপতি। আমি দেখেছিলাম মাননীয় সভাপতি প্রশাসনিক এক দৈত্যের কথা বলতে পারি, যে কিনা কলমের খোঁচায় ব্যাংকগুলোকে ঋণ খেলাপি করে এবং ব্যাংক থেকে এই গরিবের টাকাগুলো নিয়ে গিয়ে মাননীয় সভাপতি সে ব্যাংকগুলো নষ্ট করে ফেলেছিল। আমি মাননীয় সভাপতি আরও একটি দৈত্য আমি দেখতে পেরেছিলাম মাননীয় সভাপতি, মুবিনদের মতো করে দৈত্য, এই রাজনৈতিক দৈত্য মাননীয় সভাপতি, যারা কিনা সব কিছু চুষে খেয়ে গিয়ে ওই বেগমপাড়ায় গিয়ে তারা বাড়ি করতে পেরেছিল। এত কিছু আমিও যে পারতাম না তা নয়, কিন্তু আমি কখনো অমুখ হইনি মাননীয় সভাপতি, এবং আমার এই দুঃখ দুর্দশা এবং হতাশার ভিতর দিয়েই আমাকে জীবন কাটাতে হয়েছিল। হ্যাঁ মাননীয় সভাপতি, আপনি বলতে পারেন তাহলে তোমার এই হতাশ জীবন তুমি কি করবে, কিন্তু আমি আপনাকে বলতে চাই, কেউ জানে না আমি কতটা ভাঙছি রোজ, আর কেন আমি রাতে ঘুমাই না, কেন আমার শরীর চলে না, কেন আমি কাউকে কিছু বলতে গেলে থরথর করে কেঁপে উঠে আমার ঠোঁট। কারণ মাননীয় সভাপতি, আমার জীবনে দুঃখের শেষ নেই। তবে আমার মনে হয় আমরা যদি এমন কোনো চেরাগ পাই, যে চেরাগটা হবে আমার দেশের শাসক, যে কিনা এমন এক দৈত্য নিয়ে হাজির হবে যে সমাজকে পরিবর্তন করতে পারবে এই 24 পরবর্তী বাংলাদেশে, সেই শাসক যেন আমাদের জীবনকে নতুন করে রঙিন করে ফেলতে পারে। ধন্যবাদ আপনাদের সবাইকে। একটি জাদুর চেরাগই বদলে দিতে পারে আমাদের জীবন, এনে আমাদের শেষ বক্তা আনোয়ার হোসেন। তো আমি জাদুর চেরাগ থেকে একটা জিনকে বের করতে চাই, যে শুধু দত্ত আমরা জানি যে নেতিবাচকতার প্রতীক, যে অনেক কিছু ধ্বংস করে। আমি একজন সভ্য, আমি একজন সত্য সুন্দরের প্রতিনিধিকে চাই, যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে তার হবে না কো দেখা। আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি, এমন একটা সভ্যতায় দাঁড়িয়ে আছি, যেখানে বলা হয় যে জীবন মোবাইলের ফেসবুকের জীবনের সাথে তার হবে না কো দেখা। আমি দত্তের কাছে সত্যিই চাই, আমি আমার জীবনকে ফেরত চাই মাননীয় সভাপতি। আমাদের যে জীবন, আমরা যে জীবন উদযাপন করি প্রতিদিন, সেখানে সুখ মাপা হয় লাইকে, আনন্দ মাপা হয় বুক পকেটের পৌরত্ব দিয়ে, সফলতা মাপা হয় আমার কয়টা ফ্যান ফলোয়ার তা দিয়ে। আমি সেই জীবন থেকে সত্যিই জীবন চাই, যে জীবন ভোরের শিশির স্পর্শ করে, যে জীবন প্রিয়সীর চুলের ঘ্রাণ নেয়, যে জীবন শিশুর হাসিতে ভালোবাসা খুঁজে পায়, যে জীবন আমাদের প্রতিটি ঋতু এবং বৈচিত্র্যের সাথে সাথে আমাদের ভালোবাসার প্রকাশভঙ্গিতে নতুন কিছু নিয়ে আসে। আমি সেই জীবনকে ফেরত চাই মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আমাকে যদি সত্যি এই দত্তর কাছে কিছু চাইতে হয়, আমি চাইতে চাই যে আমাদের এই জ্বলন্ত পৃথিবীতে, এই ফুটন্ত পৃথিবীতে, সেটা টমাহক হোক অথবা সার্জিল হোক, যেই প্রযুক্তি প্রতিদিন মানুষ মারে, আমি এমন একটা দত্তকে চাই যে আমাকে প্রযুক্তি দেবে, কিন্তু মানুষ মারার প্রযুক্তি দেবে না মাননীয় সভাপতি। যে আমার প্রযুক্তি থাকবে, সেই প্রযুক্তি আমাকে দাস করে ফেলবে না। আমি আমার ব্রেনের যে নিউরন আছে, চ্যাট জিপিটির কাছে আমি আমার নিউরনকে বিক্রি করে দিব না, বাট আমার নিউরনগুলো আমি কাজে লাগাবো। আমি জিপিটি হোক, আমি আমার মোবাইল হোক, আমার টেকনোলজি হোক, সেগুলো দিয়ে আমার নিউরনগুলো তাদেরকে আমার সহযোগী হিসেবে নিয়ে আসবো, যেন আমার জীবন আমার জীবনের কাছে থাকে। আমি প্রযুক্তির কাছে, আমি লাইকের কাছে, আমি ফেসবুকের কাছে, আমি কৃত্রিমতার কাছে, আমি বুক পকেটের কাছে আমার জীবনকে বিলিয়ে না দেয় মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আমার অলিন্দে যে হৃদয়ে বাস করে, সেই হৃদয়ের আলোয় আলোকিত হবে এমন কোনো দত্ত চাই, যে দত্ত আমাদেরকে শিখাবে সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। সেটা তেলাবিবে হোক, সেটা তেহরানে হোক, যেখানেই মানুষ মরছে, যেই পৃথিবীতে ভালোবাসা হারিয়ে যাচ্ছে, সেই পৃথিবীতে এমন একজন দত্তকে চাই, যে মানুষ মানুষের জীবনের জয়গান গাইবে, যেখানে মানুষ মানুষের জীবনের জন্য সুন্দর কিছু চাইবে। মাননীয় সভাপতি, আজকের এই বিতর্কের যে আলাদিনের চেরাগ আমরা চাই, সেই চেরাগ হয়তো আমাদের জীবনের সব প্রবলেম আর সমস্যার সমাধান করে দিতে পারবে না, কিন্তু আমাদেরকে যদি এই কৃত্রিমতা থেকে বের হয়ে কিছু প্রাকৃতিক, কিছু নির্ভেজাল আমি আমাকে খুঁজে পাওয়ার কোনো পদ্ধতি তৈরি করে দিতে পারে, আমি সেটি অবশ্যই তার কাছ থেকে নিব। যেই পৃথিবী আমাদেরকে স্বাভাবিকভাবে, যেই পৃথিবী আমাদের মানুষ হিসাবে, কারণ জীবন একটা অনুভূতির নাম মাননীয় সভাপতি, জীবন কোনো স্ক্রিনের নাম নয়। আমরা যে স্ক্রিনে জীবন খুঁজছি, সেই স্ক্রিন থেকে অনুভূতিতে, অভিজ্ঞতায়, স্পর্শে যে জীবনকে খুঁজে নিতে পারবো, সেরকম কোনো একটা জীবন আমি আমার দত্তের কাছে ফেরত চাই। মাননীয় সভাপতি, আমি আমার নিজের জীবনকে দত্তের কাছে ফেরত চাই। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। আমাদের কৈশোরে আমরা যখন বিতর্ক করতাম, তখন একজন গুরুজন বলেছিলেন, বিতর্ক নাকি হৃদয়ের উপর অত্যাচার।
এবং এই বক্তব্যের সঙ্গে আমি কখনোই একমত হইনি। আজকে যারা এই ঈদ উপলক্ষে এই রম্য বিতর্ক শুনলেন তারা নিশ্চয়ই একমত হবেন যে বিতর্ক মোটেই হৃদয়ের উপর অত্যাচার না। অনেক রকম আলোচনা হতে পারে। আমরা আলোচনা করছিলাম আলাদিনের চেরাগ নিয়ে, এবং আরব্য উপন্যাসের যে কাহিনী সেটা আমাদেরকে স্বপ্ন দেখায়, আমাদেরকে ভাবায়, এবং আমাদের বিতার্কিকরা কেউ অনেক একটু বেশি আনন্দ দিয়েছেন, কেউ খুব মনের গভীরে যেতে চেষ্টা করেছেন, কেউ কল্পনার কথা বলেছেন, কেউ সাম্প্রতিক সময়ের কথা বলেছেন। সবাই কিন্তু স্বপ্নের কথাই বলেছেন। কিন্তু এটাও মনে রাখতে হবে যে মহাকাব্য কিংবা পুরাণ রূপকথা আমাদেরকে এই শিক্ষাও দেয় যে ঐশ্বর্য কিন্তু অন্তহীন নয়, এবং আকাঙ্ক্ষারও সীমা আছে, এবং আকাঙ্ক্ষাকেও লাগাম টেনে রাখতে হয়, তার রাশ টেনে ধরতে হয়। সেটাই আমাদের বড় শিক্ষা, এবং যুগে যুগে আমরা আলাদিনের চেরাগ প্রত্যাশা করি। আমাদের বিতার্কিকরাও সে কথা বলেছেন, কিন্তু আবার তারা বাস্তবের কাছাকাছি চলে আসছেন। এবং আমাদের এইটুকুই মনে রাখতে হবে যে যার যেটুকু ঐশ্বর্য আছে, যার যেটুকু বাড়তি আছে, বেশি আছে, সেটা যেন সকলের সঙ্গে ভাগাভাগি করে নিই। স্বপ্ন থাকবে, আশা থাকবে, বিশ্বাস থাকবে, রূপকথা থাকবে, আমাদের পুরাণ থাকবে, আলাদিনের চেরাগ থাকবে, বিতর্কও থাকবে, জীবনও থাকবে, ঈদ, আনন্দ সব কিছুই আমাদের জীবনের অনুষঙ্গ হয়ে থাকবে। ঈদ মোবারক।